আজকে তোমাদেরকে নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে প্রকৃতি একে অপরের সাথে কথা বলে চলে চিরন্তন, যেখানে আছে ঐতিহাসিক মন্দির, টেরাকোটার হাতের কাজ, যেখানে গেলে মনে হবে আমরা টাইম মেশিনে করে পিছিয়ে এসেছি বহু বছর। অবসর টাইমে এক দুদিন ঘুরে আসতে পারেন নাম না জানা কোনো পাহাড়ের কোলে, কিন্তু একটা ভালো জায়গাও তো চাই অবসর টাইম কাটানোর জন্য। চলুন এমনই এক জায়গার সন্ধান দেব আজকে তোমাদেরকে। আজকে আমার গন্তব্য শ্যামপুর টু পুরুলিয়া। আমি তোমাদের হোস্ট প্রণয়। দেখতে থাকো রাইডার প্রণয়ের ব্লগ। আমি যে ভিডিওগুলো বানাই, এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো একটু লাইক, কমেন্ট আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে একটু বাড়তি অক্সিজেন পাই আর কি। টাটা। ঘড়ির কাঁটা বলছে এখন টাইম সকাল 8:15। বেরোলাম বাড়ি থেকে বেরিয়ে বেলপুর কলেজকে বিদায় জানিয়ে রওনা দিলাম অজানা কোনো প্রকৃতির রহস্যভেদের খোঁজে। আবার একটা নতুন কিন্তু গল্পের শুরু, আর গল্পের শুরু করছি আজ কোথা থেকে? কোলাঘাট রাধা রানী রেস্টুরেন্ট। তো আবার বেরিয়ে পড়েছি অজানা প্রকৃতির রহস্যভেদ করতে, আর তোমাদের জন্য নিয়ে হাজির হব আবার নতুন একটা গল্প। আর আমার গল্পে আমার ব্ল্যাক হর্স প্রত্যেক দিনের মতো আজও কিন্তু সঙ্গী। তো আজকে একা নেই, আছি আরও দুজন। আছে আমার বন্ধু শশাঙ্ক, আর একজন আছে ভেতরে, ও হচ্ছে ওর একটু গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করতে ব্যস্ত, তো ব্লগে আসতে চাইছে না। যাই হোক, আজকের ডেস্টিনেশান কিন্তু কোনো নেই, কতদূর কি যেতে পারি। তো ভোরে বেরোনোর ইচ্ছা ছিল, কিন্তু ওই সিদ্ধান্তের একটু গাড়িটা খারাপ হয়ে যাওয়ার কারণে প্রায় এখন ঘড়িতে বাজে 8:30টার মতো কোলাঘাটেতে পৌঁছেছি। তো যাওয়ার ইচ্ছা আছে মোটামুটি পুরুলিয়ার দিকেই, এখন দেখা যাক। তো সব কিছু শেয়ার করবো, গল্প তো হবেই, গল্প বলতে এসেছি যখন গল্প তো করবোই। চলো ভাই, টাটা, আবার দেখা হবে। থেকে বেরিয়ে কিন্তু দুটি রাস্তা ভাগ হয়ে গেছে। এই দিকের রাস্তাটা যাচ্ছে দীঘার দিকে, আর যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু যাচ্ছে খড়গপুরের দিকে। আমি যাব কিন্তু সোজা, কারণ আমার আজকে বাড়ি থেকে বেরোনোর মেন উদ্দেশ্য এমন একটা নিরিবিলি জায়গা যেখানে তোমরা গিয়ে তোমাদের অবসর টাইম একটু নিরিবিলিতে স্পেন্ড করতে পারবে। তবে আমি যাচ্ছি কিন্তু বেসিক্যালি পুরুলিয়ার কোনো অফবিট। যাওয়ার পথে কিন্তু বিষ্ণুপুর এক্সপ্লোর করব তোমাদেরকে সঙ্গে নিয়ে, কারণ বিষ্ণুপুর হলো হিস্টোরিক্যাল শহরের মধ্যে অন্যতম একটি শহর। তো হ্যালো বন্ধুরা, আমার গল্পের প্রথম অধ্যায়। তো আমি আজকে বেরিয়েছিলাম, ডেস্টিনেশন কিন্তু কোনো ঠিক নেই কোথায় যাব। তো এখন আসি মোটামুটি শালবনি যাওয়ার রুটে, মানে খড়গপুর থেকে ডান দিকে বেঁকে শালবনি যাওয়ার রুটে। আর যাওয়ার পথে পেয়ে গেছি কিন্তু একটা সুন্দর ল্যান্ডস্কেপ। মানে এরকম ল্যান্ডস্কেপ দেখলে তো আমাকে দাঁড়াতেই হয়, না দাঁড়িয়ে তার উপায় নেই, কারণ প্রকৃতির রহস্যভেদে এরকম ল্যান্ডস্কেপে যদি না দাঁড়াতে পারি তাহলে কিন্তু আর রাইডের মানে কোনো মজাই থাকে না আর কি। তো তোমরাও জায়গাটা একবার দেখে নাও, কিন্তু দারুণ সুন্দর, জাস্ট অসাধারণ একটা ব্রিজ। আর নিচেটা দিয়ে এরকম রেল লাইন চলে গেছে, আর নিচেটা ধান ক্ষেত। মানে একটা ড্রোন থাকলে আমি দেখাতে পারতাম যে মানে ল্যান্ডস্কেপের আসল যে চিত্রটা আমি একটা ড্রোন থাকলে দেখাতে পারতাম, কিন্তু যেহেতু আমার ড্রোন নেই, মানে আমি এই সময় জাস্ট শুধু ড্রোন শটটাকে মিস করছি, মানে বলে বোঝানোর মতো ক্ষমতা নেই। দারুণ জায়গা, কিন্তু দারুণ জায়গা।
এই জন্যেই বেরো না। ঠিক এরকম একটা রোড চলে গেছে, ব্রিজ চলে গেছে, আর তার পাশে আমি রাস্তা অসাধারণ। তো আরও পরবর্তী ল্যান্ডস্কেপ আসছে তোমাদের জন্য, আরও ভালো জায়গা তোমাদেরকে এক্সপ্লোর করবো এবং তোমাদেরকে তো দেখাবোই, তোমাদের জন্যই তো বেরো না। তো সঙ্গে থাকো আমার, আবার দেখা হচ্ছে নেক্সট ল্যান্ডস্কেপে। প্রকৃতি এক্সপ্লোর করা যার কাজ, এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ বাইপাস করে কি যাওয়া যায় বলুন? শাল সেগুনের জঙ্গল, আর পাশ দিয়ে চলে গেছে কিন্তু ব্ল্যাক টার্মাক রোড। শান্তির জায়গা। কতটা নিস্তব্ধতা যে এখানে আছে মানে ঠিক বলে বোঝাতে পারবো না। দিনের বেলায় কিন্তু আমি স্পষ্ট ঝিঝি পোকার কিন্তু আওয়াজ পাচ্ছি চারদিকেই। এই যে গাছগুলো এত ঘন, শাল সেগুনের জঙ্গল, পুরো ভেতরটায় সূর্যের আলো পৌঁছাচ্ছে কিন্তু সেইভাবে নয়, দিনের বেলা যেভাবে পৌঁছায় ঠিক সেইভাবে কিন্তু নয়। একটা অসাধারণ দেখুন। তো যাওয়ার পথে এরকম প্রকৃতি দেখলে তো বারবার দাঁড়িয়ে যেতে ইচ্ছা করে আমার, বারবার। আর আমার তো কোনো তাড়া নেই, কোনো তাড়া নেই, কারণ প্রকৃতির সন্ধানে আমি বেরিয়েছি, প্রকৃতিকে জড়িয়ে ধরে আদর করার জন্য বেরিয়েছি। তার কোলে তো আসবই, তার কোলে তো টাইম একটু কাটাতেই হবে, তাই না? ডেস্টিনেশান তো আছে, যাবে আসবে, যেখানে দাঁড়াবো সেটাই ডেস্টিনেশান। কিন্তু এরকম ল্যান্ডস্কেপ ছেড়ে বাইপাস করে জাস্ট যাওয়া যায় না, জাস্ট অসাধারণ। শাল সেগুনের জঙ্গলের মায়া কাটিয়ে আবার রওনা দিলাম সূর্যি মামা মাথার ওপরে। টাইম বলছে 12:10। এখান থেকে আর কিছু কিলোমিটার গেলে পড়বে কিন্তু বিষ্ণুপুর। তোমাদেরকে নিয়ে যাওয়ার পথে এক্সপ্লোর করব বিষ্ণুপুর। তো চলে এসেছি বিষ্ণুপুরের রাসমঞ্চে। তো এসে কিন্তু পেয়ে গেছি আমাদের এই দাদাকে। দাদা তোমাদেরকে ইতিহাস সম্পর্কে একটু দু চার কথা বলবে। তো দাদাকে আমি ধরে নিয়ে এসেছি এদিকে, কারণ ওই ভেতরেতে ব্লগ তো এলাও নেই, তো সেই জন্য দাদাকে ধরে নিয়ে এসেছি। তো দাদার মুখেই শুনে নাও রাজমঞ্চের ইতিহাস। নমস্কার, আমার নাম দেবাশিস চ্যাটার্জি, আমি একজন ট্যুরিস্ট গাইড। তো আপনাদের সাথে এবং আপনাদের পাশে আছি। আর আমি মল্লরাজাদের ইতিহাস এবং রাজাদের যে ক্যালেন্ডার বা তাদের একটু ইতিহাস আর মন্দির নগরী বিষ্ণুপুরের ইতিহাস, এটা পুরোটাই তুলে ধরছি। তো আমরা প্রথমেই দর্শন করছি, দেখুন একটা প্যাভিলিয়ন বা মঞ্চ বলা হয়, এর নাম হচ্ছে রাসমঞ্চ। এখানে মল্লরাজা 49তম রাজা, উনি বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়েছিলেন বা এই মাটিতে এসেছিলেন পরম বৈষ্ণব সাধক শ্রীনিবাস আচার্যদেব। বীরহাম্বীর রাজাকে বৈষ্ণব ধর্মে দীক্ষা দিয়েছিলেন। রাজা এবং রানীমা বারবার উচ্চারণ করেছিলেন যে প্রভু আমাদের বৃন্দাবন দর্শন করান। প্রভুর পাদপদ্মে ছিলেন এবং ওনাদের বৃন্দাবন দর্শন করেছিলেন। বৃন্দাবনের পাশে যে যমুনা নদী, যমুনার পাশে যে রসকুঞ্জ বনে কৃষ্ণ গোপীদের নিয়ে একটা আনন্দ উৎসব পালন করেছিলেন। সেই উৎসবটা হচ্ছে প্রেমের উৎসব, রস মিন্স প্রেম বা ত্যাগের উৎসব। সেই ত্যাগের উৎসবের জন্য এই মঞ্চটা উনি প্রতিষ্ঠিত করেছিলেন। টোটাল 108 জোড়া রাধাকৃষ্ণের বিগ্রহকে উনি বৃন্দাবন থেকে ফেরার সময় নিয়ে এসেছিলেন। সেই 108 জোড়া রাধাকৃষ্ণের বিগ্রহকে সাজিয়ে রাস পূর্ণিমাতে একটা উৎসব বসত। এই অলিন্দ হচ্ছে 108, হ্যাঁ। আর ভিতরে যেটা আমরা দেখলাম ওটা হচ্ছে অ্যাকচুয়ালি গভীর রাত্রিতে মিডনাইট সমস্ত রাধাকৃষ্ণের বিগ্রহ জোড়াকে ওখানে রাখা হতো এবং অর্নামেন্টস রাখা হতো। অ্যাকচুয়ালি দেখুন, হঠাৎ করে কোনো শত্রুরা যাতে আক্রমণ করতে না পারে, এগুলো পরীক্ষা দিয়ে ফেলা ছিল আসলে, জলের পরীক্ষা, মানে ঘন জঙ্গল ছিল তো
তো এইভাবে 108টা আমরা দরজা দেখলাম বা গর্ভগৃহকে দর্শন করলাম। রাজমঞ্চের যে বেসটা আছে এটা 80 ফিট 3 ইঞ্চি স্কোয়ার, আপার পোর্শনটা হচ্ছে ব্রিজ কনস্ট্রাকশন টেরাকোটা মিনস বেক লেওয়ার। রাজমঞ্চ আমরা যে দর্শন করছি এটা দেয়ার আর 4 রিলিজিয়ান বা দেয়ার আর 4 আর্কিটেকচার। এর টপ অফ দ্য টাওয়ার বুদ্ধিস্ট টোমটা দেওয়া আছে, তারপরে অংশটা হচ্ছে স্টেপ পিরামিড। থার্ড পোর্শনে কর্নারগুলো হচ্ছে চারচালা দোচালা চারচালা, এটা হচ্ছে টাইপ অফ হিন্দুজ। আর নিচের যে অলিন্দগুলো দেখছি এটা হচ্ছে মুঘল ইনফ্লুয়েন্স। এটা সর্বধর্মের সমন্বয় আছে। যে সময় রাজমঞ্চ প্রতিষ্ঠিত করেছিলেন সেই সময় মুঘল এম্পায়ার ছিলেন আকবরের সময় একটা হৃদ্যতা রেখেছিলেন, ওনাদিকে একটা রাজস্ব ট্যাক্স দিতে হতো। যদিও ইনারা এসেছিলেন পাল বংশ সেন বংশ যখন মালদা গৌড়ে ছিল, এখানে ছিল মল্ল বংশ। ইনারা এসেছিলেন 694 খ্রিস্টাব্দ, সন প্রথম মল্লাব্দ রচনা করেছিলেন। মল্লাব্দ আচ্ছা, ওই একটা দাঁড় করে ওই বংশের এখনো যারা উত্তরাধিকারী তারা কি আছে? এখন আছে। মেয়ের বংশ রাজবংশ, মেয়ের বংশের রাজ হয়েছে। আচ্ছা আচ্ছা, রাজাভিষেক হয়েছিল। আচ্ছা। আমরা যে রাজমঞ্চের বেসটা দেখছি এটা 80 ফিট 3 ইঞ্চি স্কোয়ার, আপার পোর্শনটা ব্রিজ কনস্ট্রাকশন টেরাকোটা। টোটাল মঞ্চটা হাইট হচ্ছে 35 ফিট। একটা মঞ্চ তৈরি করতে তখনকার দিনের সময় লেগেছে 14 to 15 ইয়ার্স বা 20 বছরও বলতে পারি। আচ্ছা, এখন এটা যার হাতে আছে মানে সরকারের হাতে আছে না? এটা 1932 সাল পর্যন্ত এখানে উৎসব হয়েছে। আচ্ছা, 1932-এর পর এগুলো পড়েছিল। আচ্ছা, 1958-তে এগুলো গভর্নমেন্ট নিয়েছেন আর্কোলজিক্যাল। 1958-তে? হ্যাঁ, আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আফটার 2000 মান্থ অফ এপ্রিল অফ দ্য প্লেস ন্যাশনাল হেরিটেজ মন্দির। এগুলো বর্তমানে ন্যাশনাল হেরিটেজ মন্দির। আচ্ছা আচ্ছা। আমরা যে রাজমঞ্চটা দেখছি এর উচ্চতাটা আছে 35 ফিট, খুবই সুন্দর। বেসটা হচ্ছে ল্যাটার স্টোনের, আপার পোর্শনটা ব্রিজ কনস্ট্রাকশন। আর ম্যাটেরিয়ালসটা ছিল স্টাকো, মানে চুনসুরকির ম্যাটেরিয়ালস ছিল। টালি ইট দিয়ে পুরো খিলান দিয়ে এভাবে তৈরি করা হয়েছে। এটা ইন্টারলক সিস্টেম, ভেরি নাইস, এক্সেলেন্ট, বিউটিফুল অফ বেঙ্গল, বিউটিফুল। তো দাদার মুখে তোমরা শুনলে যে এই রাজমঞ্চের ইতিহাস, মানে ইতিহাসের দাদার মাধ্যমে এই ইতিহাসের এত কাছে পৌঁছতে পেরে আমার যেন মনে হচ্ছিল যে আমি সেই দিনের একটা মানুষ। দাদা এত সুন্দর করে এক্সপ্লেন করছিল। তো তোমরাও শুনলে দাদার মুখ থেকে যে আর্কিটেক্টের পেছনে কতটা ইতিহাস লুকিয়ে আছে, কত কিছু কমপ্লিমেন্ট হিসাবে এটা এখানে অবস্থিত এখনো আছে, কার হাতে আছে, মানে আমার তো জাস্ট অসাধারণ লাগে। তো এরকমই আরও কিছু হেরিটেজ ভিডিও নিয়ে আমি আছি আমাদের সঙ্গে দেখতে। নেক্সট পয়েন্টে পৌঁছে গেছি, যার পরিচয় আছে একটা, মানে আমরা খুব সুন্দর একটা জায়গার মধ্যে ছিন্নমস্তামায়ের মন্দির আছে রোডের পাশে আর কি। তো তার আগে আমরা একটা দর্শন করছি দলমর্দন কেন 3x3, টোটাল 189 রিং বা বালাকে অ্যাডজাস্ট করে কর্মকর মাটির ফলনের মধ্যে হিট দিয়ে এটা তৈরি করেছিলেন। আজও এর মধ্যে কোনো রাজপ্রাপ নেই। যে আয়রনের মধ্যে কপারের পার্সেন্টেজ থাকে তার মধ্যে রাজপ্রাপ থাকে না। তো এটা ওয়েট 1 মণ সমান 40 কিলো, 300 মণ মানে 120, হ্যাঁ 112 কুইন্টাল, 112 কুইন্টাল, 112 কুইন্টাল। আর টনে আসছে 12.5। আর এটা ফেজলেনটা হচ্ছে 29.2 সেন্টিমিটার, মানে এটা 1 ফিটই ধরুন। আর আস্তে আস্তে এর ব্যাসার্ধটা বেড়ে যাচ্ছে। এটা 3টে লেয়ারে তৈরি আছে, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। আর এটা দেখুন ব্যাক সাইডটাতে এটা সিল থাকে, এটা গাদা কামান। এই মুখ দিয়ে বার্জার বল, লোহার বল, স্টোন চিপ, কয়লা, গান পাউডার এগুলো দিয়ে এটাকে জাম্প করে দেওয়া হতো। ব্যাক সাইডে একটা ফুটো আছে উপরে 1 ফিটের নেয়, মিডিলে ফুটোটা আছে, ওখানে যে অ্যাঙ্গেল পয়েন্ট করে এটাকে ফায়ার করা হতো। চাকাওয়ালা গাড়ি এটা লাস্ট কত সালে ফায়ার করা হলো এটা বলছি, এটা অ্যাঙ্গেল পয়েন্ট করে ফায়ার, যেমনি এটা ফায়ার করতো রটারটা উত্তপ্ত হতো। আমাদের সায়েন্স বলছে কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয়, তখন এই গোলার বৃষ্টি ছুটবে। মানে অ্যাকচুয়ালি এটা ওয়ান টাইম ব্যবহার হয়েছিল যখন বর্গিরা আমাদের দেশকে আক্রমণ করেছিল একবারই 1742 খ্রিস্টাব্দে। এটা রাজবাড়ির গেটের পাশে রাখা ছিল,
পরীক্ষার আলের উপরে মানে আমাদের বিষ্ণুপুরকে রাজারা তখনকার দিনের প্রজাদের এবং রাজাদের যে সমস্ত বসবাস হয়েছে পুরোটাই পরীক্ষা দিয়ে খেলা ছিল আর কি। মানে প্যালেসটাকে প্যালেসের যে চারিপাশে ওটা পরীক্ষা দিয়ে খেলা ছিল, রয়্যাল প্যালেস। দলমাদল ক্যানন স্মৃতি সঙ্গে নিয়ে আর রাসমঞ্চের পৌরাণিক স্মৃতি গায়ে মেখে রওনা দিলাম আজকের এক অজানা রহস্য বড়ন্তির খোঁজে। কি কেমন লাগছে আমার গল্পটা কমেন্ট করে জানিও, কিন্তু ভুলে যেও না যেন। অপেক্ষায় রইলাম। আজকে আমার গল্পের রানী বড়ন্তি লেক, আর রাজামশাই হলেন অযোধ্যা পাহাড়। কি শুনবে নাকি রাজা রানীর গল্প? রানীমা থাকেন রাজামশাইয়ের বাড়ি থেকে 87 কিলোমিটার দূরে। বড়ন্তি আর গড়গড়ন্তি পাহাড়ের মাঝখানে রয়েছে সুবিশাল এক লেক, নাম যার বড়ন্তি লেক। আজকে আমাদের ডেস্টিনেশন সেখানেই। শুনেছি বড়ন্তির কোলে সূর্যোদয় যখন হয় তখন একটা ম্যাজিক্যাল মুমেন্ট তৈরি হয়। সেটার টানেই চলেছি কিন্তু এখন ম্যাজিকের সন্ধানে। এখন বিকাল 5:20 আর আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ কিন্তু বড়ন্তি লেকেতে। আর এই বড়ন্তির অপরূপ সৌন্দর্য মন মুগ্ধ করে দিয়েছে আমার। এই কথাটা শুনেছিলাম যে বড়ন্তির রূপ অসাধারণ, বিশেষ করে যখন সূর্য অস্ত যায় বড়ন্তির কোলে, তখন একটা গোলাপি আভা বড়ন্তির জলেতে পড়ে আর সেই দৃশ্য একদম মায়াবী হয়ে ওঠে চারদিকটা। তো বিষ্ণুপুরে যখন এসে পৌঁছায় তখন টাইম ছিল 2:30 মতো। আর তখনই মনে জাগলো যে বড়ন্তির সূর্যোদয় দেখলে কেমন হয়। তো তখনই কিন্তু ওখানেই প্ল্যান করে বেরিয়ে পড়লাম বড়ন্তির জন্যে। আর সঙ্গে ছিল আমার 2 বন্ধু, দেখতেই পাচ্ছ এখন পুরো ক্লান্ত ফুল দমে। বলো তোমার অভিজ্ঞতাটা বলো। বল রাস্তা কেমন ছিল আর কেমন এসেছিস? এসেছি যে রাস্তাটা 2 ঘন্টায় আসা যায় সেটা 1 ঘন্টায় কীভাবে আসতে হয় দাদা জানে। কষ্ট হয়েছে কিন্তু আনন্দ হয়েছে, যথেষ্ট আনন্দ। আর তোর এক্সপিরিয়েন্স? আমার এক্সপিরিয়েন্স তো অনেক বাধা বিপত্তি আমি কাটিয়ে আসলাম, আমার আসলে সার্থক হয়েছে। মানে বড়ন্তির রূপ দেখে আমি যে বাধাগুলো পেয়েছি সেই বাধাগুলো মানে সার্থক হয়ে গেল, মানে বিফলে গেলনি। এতটাই সুন্দর জায়গাটা, এতটাই সুন্দর বড়ন্তি। বড়ন্তি ভীষণ সুন্দর, সবাই এসো পারলে একবার। তো সত্যিই কিন্তু খুব সুন্দর, মানে জাস্ট অসাধারণ। শশাঙ্ক যেটা বললো যে দাদা কী করে 1 ঘন্টা আসতে হয় জানে, এইরকম কিন্তু রাফ ড্রাইভ করা আমি সাজেস্ট করি না। তো তোমরা যারা আমার ভিডিও দেখো কেউ কিন্তু করো না এরকম যে 2.5 ঘন্টার রাস্তা কী করে 1 ঘন্টায় আসতে হয়। কিন্তু সবটাই ছিল বড়ন্তির প্রেমের জন্য। তো বড়ন্তির প্রেমের
প্রস্তাব আমি পেয়েছিলাম ইউটিউবের দ্বারা, তো আর প্রত্যাখ্যান করি কিভাবে, তো চলে এসেছি। এসে সত্যি বড়ন্তির প্রেমে কিন্তু আমি মুগ্ধ। দারুণ, কিন্তু দারুণ, সত্যি বড়ন্তি দারুণ। টাইম ল্যাপসে আছে সূর্যোদয়ের ভিডিওটা, তো ওটাও কিন্তু আমি তো যদি অবসর টাইমে মনে হয় যে কোথাও একটা ভালো ডেস্টিনেশন চাই, যেখানে গিয়ে একটা দুটো দিন কাটানো যায় ফ্যামিলি নিয়েও, কিংবা ইয়ংরাও আসতে পারো, অসুবিধা নেই, ফ্যামিলি এলেও বাচ্চা বাচ্চা নিয়ে খুবই সুন্দর জায়গা কিন্তু বড়ন্তি লেক। আনকোড়া একটা জায়গা, আর আমার সবসময় ভিড়ভাট্টা থেকে দূরে একটু আনকোড়া অফবিট প্লেসগুলোতেই ঘুরতে ভালো লাগে আর এক্সপ্লোর করতে ভালো লাগে, তো সেই জন্যই বড়ন্তির কোলে। তো এখনও বড়ন্তির অনেক রূপ দেখানো বাকি, এখন তো ঠিক সন্ধে ভাব, তো সকালে থাকবো বড়ন্তিতেই, তারপর এখান থেকে বেরোবো হচ্ছে পুরুলিয়ার জন্য, অযোধ্যার জন্য। তো সকালে দেখাবো তোমাদেরকে বড়ন্তির রূপ, তারপর তো বাকি গল্প সব হবে। বড়ন্তির অন্ধকার গায়ে মেখে এখন আমরা সবাই চলেছি কিন্তু স্টে খুঁজতে। বড়ন্তির কোলে অন্ধকার নেমে এসেছে, আর এখনও কিন্তু কোথায় থাকবো আমরা রাত্রে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এবার একটা আস্তানা তো খুঁজতেই হবে, কারণ একটা রাত কাটাতে হবে আমার দিকে বড়ন্তির কোলে। তো বড়ন্তির অন্ধকার গায়ে মেখে এখন চলেছি আস্তানার খোঁজে। রাত্রি 8টা। তো ভগবান হয়তো যা কিছু করে ভালোর জন্যই করে। তো অন্য সময় যেখানেই যাই ডেস্টিনেশানে, একটা অন্তত রুম আগে বুক করে যাই যে কোথায় রাত্রে থাকবো। আজকে যেহেতু কোনো ডেস্টিনেশান ঠিক ছিল না, হঠাৎ প্রোগ্রাম, চলো যাই ঘুরে আসি, এরকম একটা ব্যাপার। তো এসে একটা রুম পেলাম, মানে এতটাই অসাধারণ। বড়ন্তির বুকে এরকম বড় রিসর্ট আর কটা আছে আমার জানা নেই, কিন্তু যখন বলে কেউ থাকে না, তখন হয়তো তার মা তারা থাকে, তার সঙ্গ দেয়, রাধা মাধব থাকে, তার সঙ্গ দেয়। তো রাত্রিবেলা কোথাও মোটামুটি রুম টুম খুঁজে, প্রচুর রেট, এরকম একটা ব্যাপার, আমাদের সাধ্যের বাইরে। তো একটা ভদ্রলোকের সঙ্গে দেখা, উনি নিয়ে গেলেন একটা রিসর্টে। রুম ওয়াইজ যে রেটটা নিয়েছে খুবই কম। একটা রুম দিয়েছে আমাদেরকে, এসি রুম 1200 টাকায়, যেটাতে আমরা 3 জন থাকবো। একটা কটেজ বলা চলে, রুম না, মানে একটা বড়
ঠিক করে নিয়েছি যে কালকের সূর্যোদয়টা আমি এখান থেকে না, এটা বলা যাবে নি। ঘুমের ঘরে কি করিস তো কাজে বলতেই হবে। ঘুমের পরে আমি চড় ফড় মেরে দিই, আমার পাশে যে থাকবে আমি চড় মেরে দেবো। কাকে থাকবে? ঘুমের ঘরে শশাঙ্ক হচ্ছে চড় মেরে দেয়, তাহলে বুঝতে পারছো কি ডেঞ্জারাস অবস্থায় আমি আছি এখন। হ্যাঁ, আর এইটা এই যে আছে আমার সঙ্গে আরেকজন, এই তো নতুন প্রেম করছে, শরীরটা দেখতে পাচ্ছ? আমার উপরে যদি একবার চাপে আমি কোথায় যাব? হ্যাঁ, মানে আমার অবস্থা আজকে যে কি, রাত্রে যে কি হবে আমার আমি বলতে পারছি না, কিন্তু সকালে যদি আমি থাকি অবশ্যই ব্লগ দেব, আর যদি না থাকি বাই বাই। গুড মর্নিং, যদি এখনো সকাল হয়নি, এখনো রাতের অন্ধকার ভালো করে কাটেনি, তো ভোরবেলা উঠে পড়েছি বরন্তির কোলে, আর ঘড়িতে বাজে কিন্তু এখন 4:45। তো বেরোচ্ছে এখন মর্নিং ওয়াকে, আর চারিদিকে এখনও অন্ধকার ঘুটঘুটে। তো বরন্তির কোলে সূর্যোদয় দেখার জন্যে ঘুমই ধরেনি আজকে সারা রাত, মানে কখন উঠবো আর সূর্যোদয় দেখব। তখন এখন আছি রুমের বাইরেটাতে, রিসোর্টটা বিরাট বড়, আর ওইদিকে আছে কিন্তু একটা ওয়াচ টাওয়ার। অন্ধকারে হয়তো বোঝা যাচ্ছে না, দিনের আলোতে আমি একটা ভিডিও করে দেখিয়ে দেবো। তখন এখন হচ্ছে ওই ওয়াচ টাওয়ারে উঠবো, ক্যামেরাটাকে টাইম ল্যাপসে লাগাবো, আর অপেক্ষা করব সূর্যি মামা কখন পাহাড়ের কোল থেকে উঁকি মারে। তো তোমরাও শশাঙ্ক কিন্তু উঠেনি, ও ঘুমাচ্ছে, আর আমি আর সিদ্ধান্ত চলেছি কিন্তু সূর্যোদয়ের খোঁজে। গেটে তালা, গেটটা খোলাতে হবে তো। আর দেখি রিসেপশানে কার আছে, ভোরবেলা উঠে নাকি একটু বিরক্ত করে গিয়ে যদি খুলে দেয় গেটটা, কারণ বাইরে একটু যাওয়ার ব্যাপার আছে আমাদের। আগে ক্যামেরাটা টাইম ল্যাপসে লাগাই, তারপর কিন্তু শুরু হয়ে গেছে সূর্যোদয় কি শুরু হয়ে গেছে? তো সূর্যোদয় বলছে শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি করতে হবে আমাদেরকে। যাই দেখি। হ্যাঁ, ঘুমাচ্ছে তো। তো চলেছি সূর্যোদয়। হ্যাঁ, কি? আচ্ছা চলো না দেখি উপরটায় যাই। এই যে এই হচ্ছে সিঁড়ি ওঠার জন্যে ওয়াচ টাওয়ারে, কিন্তু আলাদা রকম এক অভিজ্ঞতা লাইফে। ফার্স্ট টাইম কিন্তু এরকম একটা ওয়াচ টাওয়ারে উঠছি সূর্যোদয়ের জন্যে, আর মানে একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্সের অপেক্ষা করছি। কোনখানটায় ক্যামেরাটা লাগানো যায় বলতো? আমার মনে হচ্ছে আরেকটু উপরে যেতে হবে। ঠিক আছে চলো। তো মোটামুটি ওয়াচ টাওয়ারটা মোটামুটি 4 থেকে
5 তলার মতো উঁচু। তো এখানটা দিয়ে আশা করি সূর্যটা অস্ত গেলে এদিকে, তাই তো? তার মানে ওদিক থেকে উঠবে। ওকে, এখানে একটা ভালো জায়গাও পেয়ে গেছি ক্যামেরা বস করানোর। তো চলো দেখি সূর্যোদয়ের ছবি। গুড মর্নিং ফ্রম বড়ন্তি। তো আবার একটা সুন্দর সকাল আমার জন্য আর তোমাদের জন্য, কারণ দারুণ একটা 360 ভিউ তোমাদের জন্য অপেক্ষা করছে। আমি কালকে রাতেও যেখানে ছিলাম আবার কিন্তু সকালবেলায় সেখানে চলে এসেছি, সেই ওয়াচ টাওয়ারে, বড়ন্তির কোলে আমাদের রিসর্টের যে ওয়াচ টাওয়ার। তো আর অপেক্ষা করিয়ে লাভ নেই, একবার খালি 360 ভিউটা লক্ষ্য করো। যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কটেজ, আর আমরা ওই যে বাইক দাঁড়িয়ে আছে ওই কটেজটাই ছিলাম। এগুলো টেন্ট। রিসর্টটা কিন্তু বিরাট বড়, ওয়াচ টাওয়ার থেকে রিসর্টের ভিউটা কিন্তু দারুণ এসছে। এখানে একটা ফোয়ারা আছে, রিসর্টের একটা দোলনা আছে, আর ঠিক উল্টো দিকে গেলে দেখতে পাবে এরকম একটা পাহাড়। আর এই দিকটাতে হচ্ছে পুরো লেকের 360 ভিউ। সীমামা উঠে গেছে দেখতেই পাচ্ছ। তো এতটা ধোঁয়াশা জন্য হয়তো একটু ক্যামেরাতে লেকের ছবিটা আসছে না, বেশ ধোঁয়াশা আছে, নাহলে একদম স্পষ্ট দেখা যায় কিন্তু ওয়াচ টাওয়ার থেকে এই লেকটা স্পষ্ট দেখা যায়। তো আমি এখানে আজকে এসছি প্রায় ভোর 5টার সময়, 4:30 থেকে 5টার মধ্যে। তো এই লাভজি ওয়াচ টাওয়ার থেকে, কারণ আমাকে ওই সূর্যোদয়ের ভিডিওটা নেওয়ার ছিল। ক্যামেরায় কতটা এসেছে জানি না, কিন্তু নিজের চোখে যা দেখলাম মানে অসাধারণ। এর আগে দেখেছিলাম টাইগার হিলের সূর্যোদয়, আর আজকে দেখলাম বড়ন্তির সূর্যোদয়। দুটোর মহত্ব কিন্তু দু রকমের, একটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার কোল থেকে সূর্য, আর একটা বড়ন্তি পাহাড়ের কোল থেকে সূর্যোদয়। হ্যাঁ আসছি। তো গল্প করেই চলেছে, ওকে পরবার থেকে কিন্তু আমি আর আনবো না, কারণ ও প্রকৃতির নেশায় আসেনি, ওর প্রেমিকার সঙ্গে গল্প করার নেশাতেই এসছে এখানে, যে যাতে একটা নিরিবিলি কোনো প্লেসে গিয়ে ও কথাটা বলতে পারে আর কি। ওর প্রকৃতির প্রতি কোনো টান নেই, বিশ্বাস করুন। ওর হচ্ছে প্রকৃতির প্রতি কোনো টান নেই। মানে আমি আশা থেকে দেখছি ও ফোনেতেই পড়ে আছে। তো কফি মোটামুটি আমাদের রেডি সকাল সকাল রিসর্টেতে। তো একটু কফিতে চুমুক দিয়ে নিই, তারপর পুরো রিসর্টটা ভালো করে রুম ওয়াইজ কি কি আছে, রিসর্টটার নাম কি, সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো।
মর্নিং ফ্রম বরন্তি। তো এখানে বেসিক্যালি দুটো পাহাড় আছে, একটা হচ্ছে লেকের ওদিকে হচ্ছে, সেটা হচ্ছে বরন্তি পাহাড়, আর আমি যে এই মুহূর্তে যে পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে গড়ঙ্গি পাহাড়। আর এই গড়ঙ্গি পাহাড়ের কোলেই কালকের আস্তানা ছিল আমাদের, যেটা হচ্ছে কিন্তু এই ট্যুরিজম। দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে রিসর্টের ম্যানেজারের নাম্বার। তোমরা যদি বুক করতে যাও এই নাম্বারে যোগাযোগ করতে পারছো, দেখাই যাচ্ছে বোর্ডেতে। তো আমার তো রিসর্টটা দারুণ লেগেছে। তো দাদা আমাদের সঙ্গে আছে এখানে, রিসর্টের যে স্টাফ একজন আছে। তো চলো ওনার হাত ধরেই পুরো রিসর্টটা ঘুরে দেখি। এটা কিন্তু হচ্ছে রিসর্টের গেট। আর দারুণ, কিন্তু একটা দারুণ প্রপার্টি রিসর্টের ভিতরটা। বললো যে প্রায় 3 একর জায়গা নিয়ে রিসর্টটা আছে। তো চলো, এই হচ্ছে আমাদের দাদা। দাদা একটু তোমার প্রপার্টিটা একটু ঘুরিয়ে দেখো আমার দিকে। চলো। তো এই হচ্ছে গেট, এই হচ্ছে আপনার এটা গ্যারেজ। গাড়ি এলে মানে পাইলট রুম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মোটামুটি একসঙ্গে 20-25টা বাইক এলেও কোনো অসুবিধা নেই, বা বড় গাড়ি 4 চাকা এলেও কোনো অসুবিধা নেই। আর এখানে আপনার বনফায়ার হয়। আচ্ছা, এখানটায় বনফায়ার এরিয়া। বারবিকিউ এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওটা আপনার টয়লেট। ওইটা টয়লেট, এটা মানে কমন টয়লেট যেটা। ড্রাইভার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর এখানটা একটা পার্কও করা আছে দেখছি। করা আছে একটা। এখানটা ফোয়ারাটা হয়, চালু থাকে। তো কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, বেশ প্রপার্টিটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, বেশ ফুলকাজারে আছে। তো দাদা এখন একটু ফোয়ারাটা চালিয়ে দেখাচ্ছে আমাদেরকে। বাহ, দারুণ সুন্দর সুন্দর। চলো তোমাদেরকে একটু ওই কটেজগুলো দেখিয়ে দিই যেগুলোতে আমরা ছিলাম। আরও টেন্টও আছে। তো প্রপার্টিটা বিরাট বড়। আমাদের এখানে সামনে দুটো কটেজ আছে। আচ্ছা আচ্ছা। কটেজের রেট হচ্ছে 2800 টাকা সিজনে। 2800 টাকা সিজন। আচ্ছা, ওটা কি মানে ফুড নিয়ে না অনলি ফর রুম 2800 টাকা? আচ্ছা। আর অফ সিজনে আপনার হয়ে যায় আপনার ওই 2000 টাকার মতো। আচ্ছা আচ্ছা। ওটাতে কতজন থাকতে পারবে? 3 জন। দুজন অ্যাডাল্ট, একজন চাইল্ড। একজন এবার child। এরকম যদি আপনারা বড় এরকম 3 জন আছে অ্যাডজাস্ট করে থাকতে পারে, তাহলে কোনো অসুবিধা নেই। আশা করি রেট দাদা একটা বলছে, কিন্তু একটা সিজন অফ সিজন অনুযায়ী সব জায়গায় যেমন আপ ডাউন করে, এখানেও আপ ডাউন করে। তো কোনো অসুবিধা নেই, তোমরা ফোন করে। ভেতরটা দেখুন, ভেতরটা দেখি। একটা টেন্ট একটু ভেতরটা দেখে দিই, ডেকোরেশনের কাজ চললেও। আলোটা জ্বেলে দিন একটু। আচ্ছা, এইটা টেন্ট এখন ডেকোরেশনের কাজ হচ্ছে। ভিতরটা কিন্তু যখন সাজানো গোছানো পরিপাটি থাকবে তখন আরও ভালো লাগবে হয়তো। এটা হচ্ছে টয়লেট এরিয়া। টেন্টের মধ্যেও যে এরকম এত সুন্দর টয়লেটের ব্যবস্থা হয় আমার মানে জানা ছিল না। এবং দেখলাম যে বাইরে এসিও আছে। টেন্টটা পুরোটাই এসি, তাই তো? আচ্ছা, টোটাল এসি রুম আছে। টোটাল টেন্টগুলোই এসি আছে আর কি। আর ডিলাক্স কটেজ কোনটা? ওই পাশেরটা না? তো এদিকে আছে কিন্তু ডিলাক্স কটেজ। এখন দেখতে পাচ্ছ কিন্তু জানুয়ারির সিজনের জন্য কিন্তু কাজ চলছে ফুলদমে। অনেক ফুল গাছ নতুন করে লাগানো হচ্ছে। মানে এখন যে ভিউটা আমরা পাচ্ছি এর কিন্তু আরও ভালো ভিউ জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, যখন সিজনে এখানে লোক ঘুরতে আসে, পিকনিক করতে আসে, তো তখন দেখতে পাবে। আর এইটা আছে ডিলাক্স প্রপার্টি। একটা কিং সাইড বেড আছে, একটা ওয়ার্ড্রয়ার আছে, ব্ল্যাঙ্কেট আরে রাখা আছে যদি ঠান্ডা কারোর লাগে। তো আরও একটা কিন্তু রুম আছে এদিকে, মানে দুটো রুম আছে টোটালি একটার ভিতরে। তো এটাতে একটা মোটামুটি বেশ বড়, আরামসে দুজন থাকতে পারবে। আর এটা কি ব্যালকনি? এইটা হচ্ছে এই দেখা যাবে লেক জায়গা। এটা হচ্ছে ব্যালকনি। আর এখান থেকে পুরো লেকের 360 ভিউ কিন্তু পাওয়া যাচ্ছে। মানে যেটা হচ্ছে এটা হচ্ছে ডাইনিং রুম আছে, যেখানে বসে আপনারা নিজের সন্ধ্যের মুহূর্ত বা সকালের মুহূর্ত গল্পে কাটাতে পারবেন। তো দারুণ, এক কথায় দারুণ প্রপার্টি এবং ওয়েল মেনটেন। অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, যেভাবে একটা ডিলাক্স রুম পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা সেভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন করা। আর একদম গড়ঙ্গি পাহাড়ের কোলেতেই হচ্ছে
রিসর্ট আগেই আমি দেখিয়েছি, বারবার এটাই দেখাতে ইচ্ছা করছে কারণ সামনের ভিউটা কিন্তু খুবই সুন্দর। আর এই হচ্ছে কিন্তু ডিলাক্স প্রপার্টি। আর এখানে বাচ্চাদের জন্য দোলনাও রাখা আছে, ওখানেও দেখালাম যে একটা পার্ক আছে, আর এখানেও দেখলাম যে একটা দোলনা লাগানো আছে। মানে একটা ফ্যামিলি যদি আসে তাদের অবসর টাইম কাটানোর জন্য, তার জন্য কিন্তু একটা উপযুক্ত জায়গা। তো আমি সবসময় কিন্তু এরকমই কিছু ডেস্টিনেশনের খোঁজ দিয়ে থাকি যেখানে তোমরা একদিনে অবসর টাইমে কি দুদিনের অবসর টাইমে যেতে পারবে, সময় স্পেন্ড করতে পারবে ফ্যামিলির সঙ্গে। তো তার জন্য কিন্তু খুব উপযুক্ত একটা জায়গা। এখান থেকে আমরা বেরিয়ে যাব হচ্ছে অযোধ্যার উদ্দেশ্যে। এটাই হচ্ছে আমাদের এখন প্ল্যান। তো এখান থেকে অযোধ্যার ডিস্টেন্স মোটামুটি কিন্তু অতিবাহিত এই চলেছে, এখনো অনেক গল্প বাকি। অযোধ্যার দূরত্ব প্রায় 87 কিলোমিটার, সময় লাগবে অ্যাপ্রক্স 2 আওয়ার। ওরা কিন্তু তাই চটপট ধরে নিলাম SH4, যেটা সোজা যাচ্ছে অযোধ্যা হিলটপে। রাজামশাইয়ের মুকুটে কিন্তু অনেক ঘিরে মানিকে ভর্তি। চলুন আর দেরি করব না, জলদি জলদি চলে যাই রাজা